প্রিয় দর্শক, রূপসীমালা টেলিভিশন নিয়মিত অনুষ্ঠান। আজকে আমাদের মধ্যে উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক, মুসলিম টাইমসের চিফ এডিটর আব্দুল খালেক খন্দকার। আপনি কেমন আছেন? ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আপনার সাথে একটু আলোচনা করব। যে আলোচনা হলো যে গত 5ই আগস্টের 2024-এ জি আমরা জানি একটি গণ অভ্যুত্থানে যে সরকার মানে অলরেডি পালিয়ে গেছে, আওয়ামী লীগ সরকার পালিয়ে গেছে। কিন্তু বিএনপির সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে একটি দুর্নীতি মামলায় দেখানো হয়েছে যে জিয়া অর্গানাইজ ট্রাস্ট, এটা 3 কোটি টাকা উনি আত্মসাৎ করছেন। কিন্তু আসলে বাস্তবে সেই টাকাটা তাদের আত্মসাৎ করা হয় নাই বলে বিভিন্ন আইনজীবীরা এবং উচ্চ আদালতের পর্যন্ত এটা নিয়ে অলরেডি অনেকবার শুনানি দিচ্ছে যে টাকাটা এখনো ব্যাংকে আছে। জি সেই মামলার রায়ে কিন্তু খালেদা জিয়া গত সরকারের আমলে বিদেশ পর্যন্ত তার চিকিৎসার জন্য যেতে পারে নাই। কিন্তু যার কারণে যেতে পারে নাই, যারা তাকে এই মিথ্যা মামলার রায় দিয়ে তাকে সাজা দিছে এবং তাকে এখানে দেশেই শুধু চিকিৎসার জন্য রাখতে বাধ্য হয়েছে, সেই সরকার 5ই আগস্টে অলরেডি ভারতে পালাইছে। জি কিন্তু আজকে এই সরকার পালানোর পরে গত মোটামুটি মাসখানিক বা মাস 2 আগে বেগম খালেদা জিয়া যেভাবেই হোক তাকে লন্ডনে তার ছেলের কাছে পাঠান, তারেক জিয়ার কাছে। সেখান থেকে তারা যুক্তরাষ্ট্রে নাকি চিকিৎসা নিছে। সেই চিকিৎসা নিয়ে আজকে জি আজকে বেগম খালেদা জিয়া তার 2 পুত্রবধূ এবং সে একদম রাজকীয় অভ্যর্থনার মাধ্যমে বাংলাদেশে শুধু রাজনীতির নেতা না, বাংলাদেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, পুলিশ বাহিনী, সবার অভ্যর্থনায় কিন্তু সে রাজকীয় অভ্যর্থনায় আবার সে বাংলাদেশে ফেরত আসলেন। হ্যাঁ, এখন এই ব্যাপারটা আপনি কিভাবে দেখছেন? জি, সুপ্রিয় দর্শক, আপনাদেরকে মোবারকবাদ জানাই রূপসী বাংলা টেলিভিশনের পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। রূপসী বাংলার জনাব সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর, ব্যবস্থাপনা পরিচালক, আপনাকে ধন্যবাদ জানাই একটা সমসাময়িক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার জন্য। আমরা দেখেছি যে রূপসী বাংলার সম্মানিত চেয়ারম্যান হিসাবে আপনি বড় বড় ঘটনা, যেগুলো অত্যন্ত জরুরি ঘটনা, সেগুলো আপনি আলোচনায় নিয়ে আসেন। এটা একটা সচেতনতা, এটা আপনার একটা সাংবাদিকতার একটা উজ্জ্বলতম দিক। যা হোক, আপনি সুন্দর একটা প্রস্তাব উপস্থাপনা করেছেন। আমরা জানি যে খালেদা জিয়া আজকে 10:28 10:30 দিকে উনি লন্ডন থেকে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন এবং আমরা জানি যে ওনার যাওয়ার পথেও কাতারের আমির, মহামান্য আমির খালেদা জিয়াকে একটি বিমান দিয়েছিলেন, বিশেষ বিমান, একে বলা হয় এয়ার অ্যাম্বুলেন্স। সেই বিমানে করে তিনি লন্ডনে গিয়েছিলেন। সেখানে চিকিৎসা শেষে 4 মাস তিনি সেখানে ছিলেন। 4 মাস চিকিৎসার পরে আয়োজনই কাতার আমিরের সেই বিশেষ বিমান এয়ার অ্যাম্বুলেন্স আজকে তিনি অবতরণ করলেন। এখানে একটা জিনিস আমরা লক্ষ্য করতে পারি যে আমাদের মিডল ইস্ট কান্ট্রিগুলোতে আমরা শুনি যে জিয়াউর রহমানের জনপ্রিয়তা সেখানে তুঙ্গে, এবং সেখানে যে হাজিরা যে হজ করতে যান আরাফা ময়দান, সেখানে জিয়া যে নিম গাছ তিনি বপন করেছিলেন সৌদি আরবে, এখন জিয়াউর রহমান সেখানে একজন বিশেষ মান্যবর লোক। তো এখন আমরা দেখতে পাচ্ছি খালেদা জিয়া কিন্তু এখন কোনো সরকারেও নেই এবং তিনি কোনো রাজনৈতিক দলের বিরোধী দলেও নেই। অথচ দেখা যাচ্ছে যে কাতার আমির তাকে যেভাবে বিমান তার জন্য সম্মানসূচক পাঠালেন, তাতে তার মর্যাদা তারা অনেক উচ্চে তুলে ধরেন। তো যা হোক, বিষয়টা হলোই যে আপনি বলেছেন যে রাজকীয় অভ্যর্থনা। তা আমি কথাটাতে এটাই বুঝাচ্ছি যে রাজকীয় ওই কাতারের রাজা
কাতারের যে আমির উনি তো রাজকীয় অভ্যর্থনার সূচনা করলেন তাকে বিশেষ বিমান দিয়ে। তা আমাদের দেশের লোকও, জনগণও সেটা বিস্তৃত নয়। সুতরাং আমাদের দেশের জনগণও তারাও বুঝালো, তারাও দেখালো যে না, কাতারের আমির শুধু একাই তার প্রতি যে বিশেষ সম্মান বা বিশেষ অনুগ্রহ নয়, আমাদের দেশের জনগণ তারাও বেগম খালেদা জিয়ার প্রতি যথেষ্ট সচেতন এবং তাকে সম্মান দিতে তারা কুণ্ঠাবোধ করে না। তাই আজ আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী, পুলিশ, র্যাব, আনসার আমরা দেখতে পেলাম কি একটা রাজকীয় বলা যায় যে রাজা যদি দেশে ফিরে আসে তাহলে যেমন তার অভ্যর্থনা পান, ঠিক তেমনি তার চেয়ে বেশি অভ্যর্থনা পেলেন। এবং আমরা দেখলাম যে লক্ষ লক্ষ নেতা কর্মী লক্ষ লক্ষ নেতা কর্মী সেখানে, এবং সেখানে মানে সকল বাহিনীও কিন্তু তাদেরকে ট্যাকল দেওয়া খুব কঠিন হয়ে গেছে। আর ওই বিমানবন্দর থেকে গুলশানের বাসা পর্যন্ত ফিরোজা গুলশানে যেতে 3 ঘন্টা সময় লেগেছে। একটা কথা হলো 3 ঘন্টা, তাতে বোঝা যাচ্ছে যে জনসমুদ্র তাকে অভ্যর্থনা জানায়। তার গাড়ি যদি কাঁধে তুলে নেওয়া যেত, আমার মনে হয় সেটাও করতো। তো এতে বিশাল সম্বর্ধনা। তো আমরা শুভ কামনা করি যে বেগম খালেদা জিয়া, তিনি 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন এই দেশে, কয়েকবার তিনি প্রধানমন্ত্রী ছিলেন। তারপরে তিনি জিয়াউর রহমান তার স্ত্রী, এবং তাকে মাদার অব দ্য ডেমোক্রেসি হিসেবে তাকে আখ্যা দেওয়া হয়। তো আমরা আশা করি যে তিনি সুস্থ থাকবেন। এবং আমার পক্ষ থেকে একটা শুভ কামনা থাকবে যে আজ বাংলাদেশের যেমন রাজনৈতিক শূন্যতা রয়েছে, একটা বিশেষ সময় বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে। এখানে এই যে বিজ্ঞ খালেদা জিয়া, তার উপস্থিতিতে আমার মনে হয় যে বাংলাদেশ এই একটা সুন্দর সুষ্ঠু একটা পরিবেশে পরিচালিত হবে। এখানে কোনো বিশৃঙ্খলার জন্য সৃষ্টি না হয়, এটি আমরা কামনা করি। তো আমি আরেকটা বিষয় আপনার কাছে আমি একটু জানতে চাচ্ছি, যেহেতু আপনি একজন সিনিয়র সাংবাদিক, বেগম খালেদা জিয়া চিকিৎসা করে দেশে আগমনে আপনার যে জৈরকম দেখলাম যে একটি গণজোয়ার, তাই না? জি। এখন রাজনীতির মোড়টা এখন কোন দিকে যেতে পারে? আমাদের দেশে কিন্তু এখন অন্তর্বর্তী সরকার চলতেছে, এবং কিছু কিছু রাজনীতির নেতারা যেমন বলতেছে যে আমরা আগে সংস্কার চাই, তারপরে নির্বাচন। কিন্তু এই যে অন্তর্বর্তী সরকার, একটা ছোট্ট আকার একটা সরকার পরিচালনা হচ্ছে, কিন্তু এই সরকার আর এই যে ধরেন আমরা 3 বারের প্রধানমন্ত্রী ছিল খালেদা জিয়ার চিকিৎসার আগমনের উপজেলায়, এখন এটা কি রাজনীতির কোনো মোড় বা কোনো দিক ঘোরার কোনো সম্ভাবনা আছে কিনা? বা যেমন ডক্টর ইউনূস কিন্তু যেহেতু অন্তর্বর্তী সরকারের প্রধান, উনি বলছে যে আগামী ডিসেম্বরে একটা জাতীয় নির্বাচন দেবে। কিন্তু আসলে আমরা যত রূপ দেখতেছি, বিশ্লেষণ করে, আপনিও দেখতেছেন বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন রাজনীতি দলের, যেমন আপনার এনসিপি যে ইয়াং জেনারেশন যে রাজনীতি দলটা, ওরা কিন্তু সরাসরি বলতেছে যে আমরা আগে সংস্কার চাই, তারপর রাজনীতি চাই, মানে ইলেকশন হবে, এর আগে হওয়া তারা ইলেকশন হতে দিবে না। অলরেডি সরাসরি তারা এই বক্তব্য বলে দিচ্ছে। এখন একটা রাষ্ট্রীয় পরিচালনা করতে গিয়ে একটা দেশকে সুন্দরভাবে, সুস্থভাবে, আন্তর্জাতিক ভাবেও একটা রাষ্ট্রকে সমর্থন পাইতে বা আদার সবকিছু নিয়েই, কিন্তু একটা রাজনৈতিক দলীয় মানে জনগণের সরকার যদি না থাকে তাইলে কিরকম হতে পারে? আমরা যেটা এখন দেখতেছি যে বিভিন্ন জায়গায়, গতকালকে আপনার হলো টাঙ্গাইলে একটা ছেলে মানে অলরেডি তার বাবা আপনার বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে, তো টাকাটা পাঠাচ্ছে, সেই টাকাটা সে উঠে আনতে গেছে। এখানে এমন কিছু ইয়াং জেনারেশন তাকে পূর্বে থেকে পরিকল্পনা রাখছে যে তাকে মেরে ফেলবে। তো ওই ছেলেটার ভাগ্য ভালো, তাকে মারতে পারে নাই, সে আহত অবস্থায় আছে। কিন্তু এখানে এমন ভাবে পরিকল্পিত হচ্ছে যে তাকে অলরেডি দুনিয়া থেকে সরাই দিবে, সেই নিউজটা কিন্তু আমরা করছি। তো সেখানে এই যে একটা মানে অন্তর্বর্তী সরকার
এগুলিতে ট্যাকল দেওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে, মানে যে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু ঠিক মতন কাজ করছে না। তাইলে এই খালেদা জিয়ার আগমনে রাজনীতির মোড়টাকে ঘোরার সম্ভাবনা আছে কিনা? জি, অবশ্যই এখানে রাজনৈতিক মোড় এর উপরে প্রভাব বিস্তার করবে, বিশাল প্রভাব বিস্তার করবে বলে বিশ্লেষকগণ মনে করছেন। আজকে আমরা ওনার আগমন উপলক্ষে বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য দিলেন। মির্জা ফখরুল, মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্য শুনলাম। তিনি বললেন যে এখন আশা করা যাচ্ছে সুষ্ঠু একটা রাজনৈতিক পরিবেশ এসে যাবে নির্বাচনের মাধ্যমে। আর একজন নেতা বললেন যে বেগম খালেদা জিয়া যেভাবে উনি প্রত্যাবর্তন করলেন, এখন আমরা আশা করতে পারি যে ডিসেম্বরের মধ্যেই নির্বাচনটা হয়ে যাবে। তো এগুলো এখন আমরা যাই বলছি, এগুলো সব স্পেকুলেশন, এগুলো ধারণা। তবে আপনার কথা যথাযথ সঠিক যে রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া, রাজনৈতিক সরকার ছাড়া এদেশে আইন শৃঙ্খলা সহ আর্থিক সামাজিক কোনো বিষয়ই স্থিতিশীলতা ফিরে আসবে না। তো দ্য সুনার দ্য বেটার, দ্য সুনার দ্য ইলেকশন দ্য বেটার ফর দ্য নেশন। যত দ্রুত নির্বাচন হবে জাতির জন্য ততই মঙ্গল। তবে এখন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে কিনা, আমাদের প্রধান উপদেষ্টার মুখ থেকে আরেকটা কথা বলেছেন যে ডিসেম্বরের মধ্যে অথবা তারপরের বছরে জুনের মধ্যে, 26শে জুনের মধ্যে। তো এখন রাজনৈতিক কর্মী, রাজনৈতিক নেতা তারা বক্তব্য দিতে পারে, কিন্তু খালেদা জিয়া তার মতো একটা বিজ্ঞ রাজনীতিবিদের মুখ থেকে কেমন কথাটা আসবে সেটা আমরা এখনো আমাদের কয়েকদিন অপেক্ষা করতে হবে। আমার ধারণা যে আপনি কি মনে করেন? আমার মনে হয় যে আমাদের সপ্তাহখানে বা 15 দিন অপেক্ষা করতে হবে। উনি তো কোনো বক্তব্য দেবেন, সেই বক্তব্য পর্যন্ত আমাদের কিছুটা অপেক্ষা করতে হবে। তবে আমার ধারণা যে উনি সম্যক অবগত আছেন কি পরিস্থিতির খাতিরে তার এই দুরবস্থা। আল্লাহ না করুক যদি এই পরিবর্তনটা না হতো, 5ই আগস্ট যদি পরিবর্তনটা না হতো, খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া এতদিন বাঁচতেন? অনেকেই বলে, প্রশ্ন তোলেন, তা সে এতদিন বাঁচতে পারতেন? কারণ যে অবস্থা হয়েছিল, তাকে বিদেশে অলরেডি সে যাওয়ার সময় কিন্তু তাকে অলরেডি ধরেন অ্যাম্বুলেন্সে নিয়েছিল এয়ারপোর্টে, কিন্তু আসার সময় কিন্তু তার অ্যাম্বুলেন্স লাগে নাই, এবং সে কিন্তু তার বাড়িতে মানে বাসায় ঢোকার সময় কিন্তু সে হেঁটে ঢুকছে। এটা তার দেখেন কত উন্নতি হয়েছে। আর যাওয়ার আগেও এখানে তাকে চিকিৎসা করা হয়েছে এবং তিনি যখন তিনি মুক্ত হয়ে গেলেন, যখন তিনি অভিযোগ থেকে, তারপরে আপনার মামলা থেকে যখন মুক্ত হয়ে গেলেন, তখন তো উনি অনেক হালকা বোধ করলেন। তারপরে সেনা ভবনে, সেনা কুঞ্জে যখন অনুষ্ঠান হলো, সেখানে তাকে সেখানেও রাজকীয় সম্মান দেওয়া হলো। ইয়েতে আমরা দেখলাম যে উনি সেনা ক্যান্টনমেন্টে যখন গেলেন, ওনাকে বিশেষ সম্মান দেওয়া হলো। এই সমস্ত একটা মনস্তাত্ত্বিক কাজ করে। মন প্রফুল্ল, মন ভালো না থাকে দেহ ভালো থাকে না। ওনার এই বয়সে উনি যে যাতনাটা, মানসিক যাতনাটা ভোগ করেছিলেন, ওনাকে এই সম্বর্ধনা বা এই সমস্ত সম্মান দেয়াতে বা ওই যে যে আপনার অন্যায় অভিযোগ থেকে মুক্তি দেওয়াতে উনি মানসিকভাবে অনেকটা হালকা হয়েছেন। এবং মানসিকভাবে হালকা হওয়া মানে কি রোগ থেকে মুক্তি পাওয়ার একটা লক্ষণ, নাকি মনে করেন আপনি? না, আমরা তো সেটাই দেখতে পাচ্ছি। মানে সারা বিশ্ববাসী কিন্তু আজকাল সরাসরি আপনার সকল মিডিয়া, মোটামুটি অনেক সব মিডিয়াই কিন্তু লাইভ সরাসরি দেখাচ্ছে যে এয়ারপোর্টের থেকে গুলশান পর্যন্ত লক্ষ লক্ষ জনতা মানে অলরেডি সেখানে রাস্তায় তাকে সংবোধন, রাস্তায় হচ্ছে। এবং আপনার এবং সে অনেক সময় আপনারে কিন্তু সবাইকে অভিনন্দন অভিবাদন জানিয়েছেন। তাইলে মানে তাকে যাওয়ার সময় যে অবস্থা দেখছি, এখানে অলরেডি সে এখন বুঝাচ্ছে যে তার বয়স এখন মাত্র 50। জি জি জি, সেই কথাই যে এখন জি মানুষের তাহলে মনস্তাত্ত্বিক দিক দিয়ে এটা তার মুক্তিটা এবং এই যে তার অভ্যর্থনা বা তার সংবর্ধনা, এগুলো তার রোগ মুক্তি, রোগ থেকে তার সুস্থ থাকার একটা যথেষ্ট কারণ হিসেবে অনেক বিশ্লেষক মানুষকে যদি মানে দ্রুত, মানে আপনার এই কথাতে মানে আমি যতটুকু বুঝতে পারলাম, ডাক্তাররাও বলে যে মানুষকে যদি কাউকে যদি দ্রুত যদি তাকে মৃত্যুর কোলে ঢুকে ফেলাতে চান, তাহলে তার নামে বিভিন্ন ধরনের মিথ্যা মামলা দেন,
মিথ্যা কোনো কিছু করেন, হ্যাঁ, তাইলে সে দ্রুত মৃত্যু দিকে ঝুঁকে পড়ে। মানসিক যাতনায়, মানুষের যন্ত্রণায় সে দ্রুত মারা যাবে। অসুস্থ হয়ে পড়ে মধ্যে মধ্যে, সেটি আমরা দেখতে পেলাম। তো সেই দিক থেকে আমি বলতে চাই যে বেগম খালেদা জিয়া তিনি নিশ্চয়ই কোনো একটি অনেক ওয়েল থট আউট প্ল্যান, একটা সুপরিকল্পিত সুচিন্তিত তিনি মত প্রকাশ করবেন যে উনি জানেন যে এখন যে অবস্থা চলছে, যদি একটা সংস্কারের দরকার আছে, নির্বাচনের দরকার আছে। আমার মনে হয় জুনিয়র মধ্যে একটা ভারসাম্য রেখে, এবং ওনার উচিত হবে যে দেশের জন্য আর দেশে আর কলহ বা মতভেদ সৃষ্টি না হয় এমন কোন পন্থা অবলম্বন করে দেশে একটা শান্তিপূর্ণভাবে রাজনৈতিক পরিবেশ ফিরিয়ে আনা যায়, এইটাই উনি সিদ্ধান্ত নেবেন, এবং এটি স্বাভাবিক বলে আমরা জাতি মনে করছে। আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাই, আমি গতকালকে মানে অলরেডি গতকালকে ভারতের একজন রাজনীতিবিদ নেতা সরাসরি অনেকটা একটা প্রোগ্রামে বলছেন যে ভারত পাকিস্তানে যে কাশ্মীরে যে যে একটা গোলাগুলি হলো, হ্যাঁ, এক ধরনের মানে অলরেডি একটা যুদ্ধ, সেই যুদ্ধটা নাকি ভারতের মানে রাজনীতি নেতারাই বলতেছেন যে সেটা মোদির একটা পাতানো খেলা, সেই যুদ্ধটা হওয়ার মানে ঘটনাটা কোন সময় হবে না হবে সবকিছু সে মোদি জানতো। তাইলে এই যে একটা পাতানো খেলা, এই খেলাটা করে একটা দেশের এতগুলি লোক মানে মেরে ফেলা বা ক্ষয়ক্ষতি হওয়া, ভারতে কিন্তু অলরেডি হিন্দু মুসলিম কিন্তু একটা দাঙ্গা হওয়ার মানে হয়েছে অলরেডি। উদাহরণ, বহুত মুসলিম তারা অলরেডি জীবন্ত মানুষকে আগুনে পোড়া দিচ্ছে, এবং বহুত লোককে তারা মানে মেরে ফেলছে, এবং বহুত মসজিদ মাদ্রাসা বহুত মুসলমানদেরকে তারা অলরেডি হত্যা করছে। তাইলে এই যে দাঙ্গাটা, এটা কি করাটা কি কোন দিকটা আপনি দেখেন? এইটাই যে আপনি যে কথা বললেন যে ভারতের একটা হিন্দু লিডার নেতা সে বলছে যে এই যে পেহেলগামে যেটা বিক্ষিপ্ত ঘটনা 20-25 জন 25-26 জন সেখানে টুরিস্ট মারা গেছে, এটা তাদেরই পাতানো খেলা, ওদের দেশেরই হিন্দু নেতাই বলেছেন, আপনি যেটা কথা বললেন, এটা অনেকেই এই ধারণাটা করেছে। বিশেষ করে যে ওয়াকফ নীতিটা, মুসলমানদের ওয়াকফ নীতির সম্পূর্ণই ইসলাম শরীয়ত ভিত্তিক নীতি আইন, এই আইনের উপরে যে ভারত সরকার নগ্ন হস্তক্ষেপ করেছে, এটা ওই দেশের মুসলমান হিন্দু কেউই এটা পছন্দ করে না, এবং তারা আন্দোলন নেমেছে। এই তাদের আন্দোলনটার মোড় ঘোরানোর জন্য হয়তো তিনি এটা করেছেন বলে অনেকেই ধারণা করছে। আর আপনি যে কথা বললেন যে ভারত সরকারের যুদ্ধ খেলা, বা যদি যুদ্ধ খেলা থেকে কি হয় যে ভয়ানক খেলা থেকে আগুন নিয়ে খেলতে খেলতে অনেক সময় আগুনের শিকার হয়ে যায়, আগুন লেগে সারখার হয়ে যায়। অলরেডি ভারতের মানে মানে ক্ষেপণাস্ত্রই কিন্তু ভারতে গিয়ে পড়ে কিন্তু বহুত লোক মারা গেছে। তাহলে ভারতের ক্ষেপণাস্ত্র ভারতে পড়ে বহু লোক মারা গেছে, তাহলে এখানে বিবেক করতে হবে যে ভারত একটি জনবহুল দেশ, পৃথিবীর বৃহত্তম জনবহুল দেশ। চায়না, এখন শুনি ভারতই নাকি চায়নাকে ছাড়িয়ে গেছে, সেখানে এত জনসংখ্যা জনবহুল, এবং কয়েক বছরের মধ্যেই পৃথিবীতে সবচেয়ে জনবহুল দেশ হবে ভারত। এরকম একটা জনবহুল দেশ, এবং সেখানে একটা দুর্বল অর্থনীতি সম্পন্ন একটা দেশ, সেখানে তারা যে এই পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তান, এবং পাকিস্তান কখনো তারা ভয়ভীতিহীন জাতি বলে আমরা সবাই জানি, ভয়ভীতিহীন জাতি। পাকিস্তান তো আমরা মনে করি যেটা একটা যোদ্ধা জাতি, মানে তারা সর্বসময় যুদ্ধ করে। তো তারা যে আমরা একটা সেখানে ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান ছিল, বা এদের সঙ্গে 1965-এ যুদ্ধ হয়েছে, তো এরকম তারা যুদ্ধ তারাকে কুণ্ঠাবোধ করে না, পিছপা হয় না। তো এমন একটা জাতির সঙ্গে তাদের হাতে আছে পারমাণবিক অস্ত্র। তো এই একটা পাকিস্তানের সঙ্গে এমন একটি শক্তিশালী ভয়াবহ দেশের সঙ্গে যে ভারত সরকার যে যুদ্ধের যে একটা পরিস্থিতি সৃষ্টি করেছে, আজকে খবরে দেখলাম যে ভারতের প্রতিটি প্রদেশেই যুদ্ধের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছে। আর জাতিসংঘের মহাসচিব ভারত এবং পাকিস্তানকে বলেছে যে আপনারা সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিন, সর্বোচ্চ ধৈর্যের পরিচয় দিন। এখন যদি পাকিস্তান গতকাল বা পরশুদিন সেকেন্ড মিসাইল টেস্ট করেছে, সেকেন্ড মিসাইল, এবং সেখানে
আর একটা খবরে, আমরা তো খবর দেখি এখন, খবরের কোনটা আপনার কতটুকু, তবে খবরে তো যেগুলো প্রকাশ হয়, এই যে দেখলাম একটা খবরে যে সেখানে চীন ভারতের চারদিকে ঘিরে ধরছে। জানি না এখন, তো যা হোক, যুদ্ধ থাকলে আগুন লাগলে আগুন একদিকে জ্বলে না, ছড়িয়ে পড়ে। যুদ্ধ লাগলে পাকিস্তানের সঙ্গে যদি ভারত যুদ্ধ করে, যুদ্ধ শুধু পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আমরা দেখেছি কালকে তুরস্কের যুদ্ধ জাহাজ পাকিস্তানে অলরেডি চলে আসছে। তুরস্কের একটি যুদ্ধ জাহাজ পাকিস্তানে এসেছে করাচিতে, এবং ভারত এটাকে কোনো ক্রমেই এটা অস্বাভাবিক বা স্বাভাবিকভাবে নিচ্ছে না। তাহলে চিন্তা করুন, এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে তুরস্ক যুদ্ধ জাহাজ পাঠিয়েছে, চীন পাশে আছে। তো সুতরাং এই যুদ্ধ ভারতের জন্য সর্বনাশ বয়ে আনবে বলে অনেকেই মনে করছে। আপনার মতো অনেক বিশ্লেষকই এটাকে ভারতের জন্য সর্বনাশ বয়ে আনবে। এখন আমি যতটুকু বুঝি যে ওরা কিন্তু একটা জিনিস আবার এনে জি, ব্যাখ্যাও দিছে যে যদি ভারত যদি যুদ্ধ বাজে মানে পাকিস্তানের সাথে, জি, তাইলে এদিকে সেভেন সিস্টার, এদিকে কলকাতা, মানে যেমন আপনার আশেপাশে যারা আছে তারা কিন্তু অলরেডি আলাদা হওয়ার জন্য একটা পরিকল্পনা তাদের ভিতরে আছে। এবং ভারতের সাথে ভারত মানে হিন্দু মুসলিম এটা দাঙ্গা হইলে কিন্তু অলরেডি ভারত কিন্তু মানে টুকরো টুকরো হয়ে যাওয়ার কথা। জি, এটা একটা বাস্তব কথা। আপনি বাস্তব কথা বলেছেন। যদি এখন এই অবস্থা সৃষ্টি হয়, তাহলে যে সেভেন সিস্টার বললেন আর দাঙ্গা, সেখানে ভারত টুকরো 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 হয়ে যাবে তাদের কথা। এটা সুতরাং এটা নরেন্দ্র মোদী উগ্র হিন্দু পন্থী যে সরকার, সেখানে তাদের ব্যাপারে চিন্তা করা মানে দরকার। ওখানকার যে হিন্দু নেতারা জি, তারা কিন্তু বলতেছে যে মোদী এটাকে ইচ্ছাকৃত ভাবে এই দাঙ্গাটা বাজাইতেছে ভারতকে মানে হিন্দু মুসলিমকে আলাদা করার জন্য। এটা তারা তাদের ধারণা, মানে তারা এটাকে এটা পরিকল্পনা হিসেবে তারা ধরে নিছে যে মোদীর এটা পাতানোর খেলা। এটা মোদী চাচ্ছে যে এইভাবে মুসলমান আর হিন্দুকে আলাদা করার জন্য। তো মোদীর এটা খুবই একটা মারাত্মক খেলা, মারাত্মক পদক্ষেপ। মোদী এতে করে ভারতের মানুষের মঙ্গল চান না, তিনি ভারতের মঙ্গল মানুষকে তিনি বিপদে ফেলছেন। একজন বক্তাও তিনি বললেন যে এই মোদী সরকারের কারণেই ভারত খন্ড খন্ড হয়ে যাবে। তো আমরা দেখতে পাচ্ছি যে দেখুন, ইসরায়েল আর যে হামাস, সেখানে যে অবস্থা হয়েছে, আর ভারত এই যে সন্ত্রাসী হামলার পরে সেখানে প্রথমে চলে গিয়েছে নেতানিয়াহু, ইসরায়েলের প্রধানমন্ত্রীর সঙ্গে পরামর্শ করার জন্য। নেতানিয়াহু কে? নেতানিয়াহু হলো সেই ব্যক্তি যে 54,000-এর মতো নিরীহ মানুষকে হত্যা করেছে গাজায়, যার 70%, 70% শিশু। তাহলে শিশু প্রায় 40,000 শিশু হত্যা করেছে। কালকে যে খবর, পরশুদিনে যে খবর, সেই খবরে দেখা গেছে যে প্রায় 60 জন মানুষকে খাবার না দিয়ে অনাহারে হত্যা করেছে ইসরায়েল। অর্থাৎ যে গাজায় খাবার সরবরাহ বন্ধ করাতে অনাহারে 60 জন লোক মারা গেছে। এটা কথা হলো, এই একটা সভ্য যুগে, সভ্য পৃথিবীতে 60 জন লোক সেখানে অনাহারে মারা গেল, আর বিশ্ব বিবেক তাকিয়ে দেখলো। এইটা কি কোনো বিষয় হতে? কাজেই মিস্টার মোদীর চিন্তা করা দরকার, যুদ্ধ লাগলে পাকিস্তান গাজা নয়, আর পাকিস্তান সে আপনার টিট ফর ট্যাট, এটা দেখাই যাচ্ছে যে ইটটি মারলে পাটকিলটি খেতে হয়। তো পাকিস্তানের মতো এরকম একটা পারমাণবিক শক্তিধর দেশের সঙ্গে যে এমন পরিস্থিতি সৃষ্টি করা, এবং সেখানে যে ভারতের মধ্যে খোদ হিন্দু নেতা, আপনার কথা অনুযায়ী, যে সেখানে তারা মোদীর বিরোধিতা করছে, তো এই আগুন নিয়ে খেলা বন্ধ করতে হবে। মিস্টার নরেন্দ্রকে ফিরে আসতে হবে, সঠিক জ্ঞানে ফিরে আসতে হবে, এবং ভারতবাসীর কল্যাণার্থে, তাদের জানমালের নিরাপত্তার জন্য মিস্টার মোদীর সুষ্ঠু সুজ্ঞানের উদয় হবে, এটা আমরা কাম্য। কারণ আমরা চাই না, দেখুন আপনাকে এই যুদ্ধের কথা, দেখুন এই যুদ্ধ বিগ্রহের জন্য আমি আপনাকে একটু জন মিল্টন, যে ইংলিশ কবি জন মিল্টন, তার প্যারাডাইস লস্ট বুক 2, তিনি তার একটা মহাকাব্য, আমাদের দেশে যে মহাকাব্য বা এপিক পোয়েম বলা হয়, এপিকের সেই মহাকাব্যে জন মিল্টন সেই 1639 সালের দিকে তিনি বলে গেছেন যে যুদ্ধের জন্য উনি বলছেন যে এই যুদ্ধ মানুষের যে উনি বলছেন, ও সেম টু মেন, devil with devil form concord hold, men only disagree of creatures rational, though under hope of heavenly grace
and God proclaiming peace, yet live in hatred, enmity, and strife, and levy wars, wasting the word each other to destroy. উনি যে কথাগুলো বলে গেলেন, দেখেন মহাকাব্যে মহাকবি উনি বলে গেলেন, ইংরেজি বললেন যে মানুষের লজ্জা, মানুষের জন্য লজ্জা হওয়া উচিত, যেখানে ডেভিল উইথ ডেভিল ফার্ম কনকর্ড হোড, শয়তানের শয়তানের কত মিল, শয়তানদের সাথে শয়তানের কত মিল, তাদের অনৈক্য নেই, মেন অনলি ডিসএগ্রি, কিন্তু মানুষ শুধু তাদের মধ্যে ডিসএগ্রিমেন্ট, অনৈক্য করে। তো উনি বলতে যে ঈশ্বর সৃষ্টিকর্তা একটা বেহেশতি পরিবেশে বেহেশতে মানুষকে সৃষ্টি করেছেন, প্রোক্লেমিং পিস, এবং তিনি মানুষকে সৃষ্টি করে বলছে যে মানুষ আমার প্রতিনিধি, পৃথিবীতে তার শান্তি স্থাপন করবে। এইটাই তো ঈশ্বরের বা সৃষ্টিকর্তার অভিপ্রায় ছিল। কিন্তু আজ মানুষ দে লিভ ইন হ্যাট্রেড, এনমিটি অ্যান্ড স্ট্রাইফ, তারা ঘৃণা, শত্রুতা এবং দ্বন্দ্বের মধ্যে তারা জড়িয়ে পড়েছে। তো সুতরাং লেভি ওয়ার্ডস, এবং তারা ক্রুয়েল ওয়ার্ডস, তারা ভয়াবহ যুদ্ধ বাঁধিয়ে দিচ্ছে, ওয়েস্টিং দ্য ওয়ার্ল্ড ইচ আদার টু ডিস্ট্রাক্ট, অপরকে ধ্বংসে খেলা মেতে উঠেছে। তাই আমরা চাই যে এই সমস্ত বিশ্ব নেতা, বিশেষ করে মোদির মতো, তারপরে নেতানিয়াহুর মতো ব্যক্তি নেতারা এটা বুঝুক যে না, আমরা আশা করব যেমন এই ধরনের কোন যুদ্ধ খেলা কেউ না করে, এই যুদ্ধ খেলায় সারা পৃথিবীর মানুষকে মন্দর দিকে নিয়ে যায়। জি, মানুষ কোনো ভালোর দিকে আসে না, একজনকে এই রেষারেষি, হিন্দু মুসলিম বা যে জাতি হোক, আমরা তো সবাই মানুষ, সবাই মানুষ। তো আমি আরেকটা জিনিস আপনার কাছে জানতে চাচ্ছি, বর্তমানে আমাদের যে আমরা যে চাউলের বাজার, হঠাৎ করে কিন্তু এই আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে গভর্নর, সে কিন্তু বলছে যে আমি আস্তে 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 মানে সবকিছুর দাম অলরেডি কন্ট্রোলে আনার চেষ্টা করছি। তো আজকে কয়েক মাস ধরে কিন্তু আমরা দেখতেছি চাউলের বাজার কিন্তু কন্ট্রোল হচ্ছে না, প্রতিনিয়ত চালের দাম বাড়ছে। তো এই যে এখন যে আমাদের দেশে বর্তমানে যে একটা বড় মৌসুম, হ্যাঁ, এই সিজনে আমরা যতটুকু দেখছি এই বছর ঝড় তুফান অন্যান্য খুব কম হচ্ছে, এবং সেটা আমাদের অলরেডি যেখানে যাচ্ছে সেখানে কিন্তু বাম্পার ফসল হচ্ছে। তো সেটা আপনি কি মনে করেন যে এই ফসল ওঠার কারণে এই আমরা আশা করব যে যেমন চাউলের বাজারটা কমে আসে, সেটা আপনি কি মনে করেন? আমরা আশা করতে পারি এবং আশা করা উচিত, কিন্তু যে আমাদের দুর্ভাগ্য যে চালের বাজার এখনো যে ভরা মৌসুমে দেখা যাচ্ছে চালের বাজার দাম কিছুটা কমেছে, কিন্তু এখনো সাধারণ মানুষের নাগালের বাইরে। চাল কিন্তু অভাব নাই, দাম বাড়ে কেন? অভাব হইলে না মানে দাম বাড়ার কথা ছিল। হ্যাঁ, অভাব হলে দাম বাড়ার কথা। আপনি প্রতিটা গোডাউনে যান, যারা মানে বড় বড় আপনার চাউলের ইয়াতে যান, কিন্তু সেখানে চাল কোথাও কোনো অভাব নাই, দাম বাড়বে কেন? এটা কারণটা কি? এই দুষ্ট ব্যবসায়ী, অর্থলোভী ব্যবসায়ী, দুষ্ট ব্যবসায়ী, স্বার্থন্যাসী ব্যবসায়ী, তারা আজ সাধারণ মানুষের রক্ত চুষে তারা আজকে টাকা উপার্জন করছে। যেখানে চাউলের মূল্য এখন বর্তমানে 40 টাকা হওয়া দরকার, যে চাউলের মূল্য, সে চাউল আজ সাধারণ মানুষ, আমার দেশের সাধারণ মানুষ 60 টাকার উপরে কিনে খাচ্ছে। এইটিকে দেশের সাধারণ মানুষের অপরাধ। এই জন্য সাধারণ মানুষ, এই যে দেখুন মোটা চালে 70 টাকা, মোটা চালে 70 টাকা না, তাহলে চিন্তা করছেন মোটা চাল, তাহলে কিভাবে মানুষ বাঁচবে? এই ব্যাপারে আমাদের কথা যে এই মোটা ভাত মোটা কাপড় নিশ্চিত করতেই হবে, যে সরকারি আসুক। আমার কথা, যে সরকারি আসুক, সে অনির্বাচিত ইন্টারিম গভর্নমেন্টই হোক আর নির্বাচিত যে সরকারি হোক, আমাদের বক্তব্য, আমরা মিডিয়া থেকে, আমরা দ্য কনসায়েন্স অফ দ্য নেশন, আমরা জার্নালিস্ট, আমরা সমাজের বিবেক, আমাদের বক্তব্য যে সরকারি আপনারা ক্ষমতায় আসুন না কেন, আপনারা সাধারণ মানুষ, এই দেশের মানুষ, বেশিরভাগ মানুষ এখানে সীমিত আয়ের মানুষ এবং নিম্ন আয়ের মানুষ। একজন ইনকাম করে 10 খায়, ইনকাম করার কি সুবিধা তাও নাই। তো কাজেই আমাদের ম্যাস পিপল, মেজরিটি পিপলের কথা আপনারা মাথায় রেখে আপনারা যাই কাজ না করেন, আপনারা চাউল, ডাউল আর মোটা ভাত মোটা কাপড় সাধারণ মানুষের নিশ্চিত করে আপনারা অন্য ব্যবস্থা করুন। আপনারা খুবই সজাগ হন এবং আপনারা চাউলের বাজারকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসুন। আমাদের দেশের মানুষ আর কষ্ট সহ্য করতে চায় না, তারা সবই করে, তারা জীবন দিয়ে ৭১ সালে। তবে ব্যবসায়ী সিন্ডিকেটটা বন্ধ করতে হবে, ব্যবসায়ী সিন্ডিকেট বন্ধ করতে না বলে তো এটা হবেই। কারণ কি, আমি একটা ইয়েতে পাইছিলাম, ফেরাউন নাকি সর্বপ্রথম হলো এই যে তরমুজ। তরমুজ প্রথমে সে জমিন থেকে পিস হিসাবে কিনে না, মানে এটা সে কেজি হিসাবে বিক্রি করছে, এবং সে কি করছে, যে কোনো মাল সে কি করছে, জমিনতে অল্প দামে কিনা অতিরিক্ত লাভে মুনাফা করছে।
ফেরাউন মৃত্যুর আগে কিন্তু সে বইলেও গেছে যে যারা নাকি আমার বংশধর হবে তারা এইভাবেই এই ব্যবসাগুলি করবে। জি জি, তাহলে আপনার সুন্দর একটা কথা আপনি তাইলে বললেন। এই যে ফেরাউনের বংশধর জি তো জি, এখনো আছে। ফেরাউনের বংশ এখনো আছে। ফেরাউন, আপনি দেখেন জি এই যে জি, কলা, কিভাবে কলাকে মানে অলরেডি মেডিসিন দিয়ে পাকায় লায়। তরমুজের ভিতরে আমরা দেখবেন যে মেডিসিন দিয়ে তরমুজ, কিন্তু দেখেন এটা একটা কাঁচামাল। হুম, এটা তো জমিন থেকে কাইটে আনার পর এটা সাথে সাথে এটা জি, চামড়া ঢিল হয়ে যাওয়ার কথা। এটাতে দুই একদিনের ভিতরে এটা নষ্ট হয়ে যাওয়ার কথা, মানে অলরেডি চামড়া ঢিল হয়ে যাবে। কিন্তু আপনি দেখেন বাজারে গেলে কিন্তু কোন তরমুজে আপনি দেখবেন যে একদম মনে হয় যে এই মাত্র জমিন থেকে সে কিনে আনছে। তো এটাকে কি পরিমাণে এটাতে মেডিসিন দেওয়া। জি, তাহলে একটা সাংঘাতিক কথা। ফেরাউনই, সেই ফেরাউনের অবস্থা, ফেরাউনের চরিত্র আমাদের দেশের মানুষের মধ্যে ফিরে এসেছে।